সোনাপুর কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল গ্রুপের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে, বিশেষ করে আইসিটির অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়াবো চতুর্থ অধ্যায়ের হাইপারলিঙ্ক অংশটা, অর্থাৎ কিভাবে হাইপারলিঙ্ক করে বা লিঙ্ক করে এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে যাওয়া যায়, অথবা একটা ওয়েব পেজের উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এরকমভাবে লিঙ্ক দেওয়া যায়। পাশাপাশি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাওয়ার এরকম, মানে একটা ওয়েবসাইটের ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েবসাইটের ওয়েব পেজে যাওয়ার এরকম লিঙ্ক তৈরি করা যায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই উদ্দেশ্যে একটা কন্টেন্ট উপস্থাপন করতেছি, আশা করি তোমরা যুক্ত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বরাবরের মতোই আজকের ক্লাসও ওয়েলকাম জানাচ্ছি। আজকের পাঠ শেষে যেটা তোমরা বলতে পারবে, জানতে পারবে, জিনিসগুলি নিয়ে এখন একটু আলোচনা করব। হাইপারলিঙ্ক কি তা বলতে পারবে, হাইপারলিঙ্কের সিনট্যাক্স সম্পর্কে বলতে পারবে, হাইপারলিঙ্কের সুবিধা বর্ণনা করতে পারবে, হাইপারলিঙ্ক ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলির ব্যবহার সম্পর্কে বলতে পারবে, হাইপারলিঙ্কের প্রকারভেদ করতে পারবে, ইন্টারনাল হাইপারলিঙ্ক কি ব্যাখ্যা করতে পারবে, ইন্টারনাল হাইপারলিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে, এক্সটার্নাল হাইপারলিঙ্ক কি তা ব্যাখ্যা করতে পারবে, এক্সটার্নাল হাইপারলিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে, হাইপারলিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে, হাইপারলিঙ্কের সাথে ইমেল অ্যাড্রেস ব্যবহার করার ব্যবহার পদ্ধতির কৌশল ব্যাখ্যা করতে পারবে, ইমেইলে লিঙ্ক তৈরির HTML প্রোগ্রাম লিখতে পারবে। তাহলে এই জিনিসগুলি আমরা আজকে আলোচনা করব, এগুলি তোমরা জানবে। তো আজকের পাঠটা কি দেখো, হাইপারলিঙ্কের বর্ণনা, আর এটা হলো চতুর্থ অধ্যায়ের আমার অষ্টম কন্টেন্ট। যদি তোমরা এই আগের কন্টেন্টগুলি অনেকে হয়তো নাও পেতে পারো, অনেকে সংযুক্ত নাও থাকতে পারো, অন্যদের থেকে কালেকশন করবা অথবা আমার সাথে যোগাযোগ করবে, কেমন? ঠিক আছে, এখন আমরা মূল ইয়েতে যাই। হাইপারলিঙ্ক কি? লিঙ্ক মানে সংযোগ, এক পেজের সঙ্গে অন্য পেজের বা এক পেজের ভিন্ন অংশের মধ্যে যে সংযোগ করার পদ্ধতি তাকে লিঙ্ক বলে। তবে এই লিঙ্ক যখন হাইপার টেক্সটে শব্দ বা লেখা, ইমেজ, অডিও, ভিডিও ক্লিক করে একটা পেজের উপরে নিচ বা নির্দিষ্ট স্থানে একই সাইটের বিভিন্ন পেজের কিংবা অন্য ওয়েবসাইটের সাথে করা হয়, তখন তাকে হাইপারলিঙ্ক বলে। তাহলে এখানে পার্থক্যটা হলো, হাইপার টেক্সটে যদি করা হয় তাহলে সেটা হলো হাইপারলিঙ্ক। ওকে, মানে এই জিনিসটি লিঙ্ক তো বোঝা গেছে, এক পেজের সাথে অন্য পেজ অথবা একটা পেজের বিভিন্ন অংশের মধ্যে, কেমন? এখন HTML-এ হাইপারলিঙ্ক করার জন্য আমরা সাধারণত এই ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়, কেমন? এই ট্যাগের ফরম্যাট হচ্ছে, এটা হলো ওপেনিং ট্যাগ আর এটা হলো ক্লোজিং ট্যাগ, বুঝা গেছে? অ্যাঙ্কর ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট যুক্ত করতে হয়, তাহলে href হাইপারটেক্সট রেফারেন্স। তবে কোনো জায়গায় হয়তো হাইপার রেফারেন্স উল্লেখ করেছে, তবে এখানে যেহেতু হাইপার শব্দটা ঠিক আছে, তা হাইপার টেক্সট রেফারেন্স এটাই যুক্তিযুক্ত বলে মনে হবে। হাইপারলিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে তা নির্দিষ্ট করার জন্য href অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এর মাধ্যমে ওয়েব পেজে আরও বেশি পেজ যুক্ত করা যায়। হাইপারলিঙ্ক সাধারণত আন্ডারলাইন এবং হাইলাইট
কালার থাকে যাতে সহজে বোঝা যায়। পরে আমরা এই যে আন্ডারলাইন হাইলাইটের ব্যাপার আসছে, পরে আমরা আরও ক্লিয়ার করে বুঝবো। তবে এখানে কিছু জিনিস হলো যে হাইপার লিঙ্ক করতে হলে একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সেটা হলো এ ট্যাগ, এ মানে অ্যাঙ্কর। আর এটার সাথে কি ব্যবহার করে, এইচআরইএ মানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগে। তাহলে অ্যাট্রিবিউটেরও কি কাজ, মানে কোথায় যাবে তা নির্দিষ্ট করার জন্য কিন্তু এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। HTML হাইপারলিঙ্ক সিনট্যাক্স। সিনট্যাক্সটা হলো এই যে কিছুক্ষণ আগে বলেছি, এ ট্যাগ, এর সাথে এইচআরইএফ, আর এখানে একটা ইউআরএল থাকে, তারপরে লিঙ্ক টেক্সট, অর্থাৎ এখান থেকে আরম্ভ করে এখান পর্যন্ত। এটা হলো ওপেনিং, আর এটা হলো ক্লোজিং, আর এটা হলো আমরা আগে যেটা বলছি যে এলিমেন্ট, HTML এলিমেন্ট, আর এখানে লিঙ্ক টেক্সট, এখানে যে কোনো লেখা আসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ইউআরএল অংশে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হয়। ইউআরএল বলতে এখানে সম্পূর্ণ অ্যাড্রেস বলতে এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, HTTP মানে প্রোটোকল থাকবে, হোস্ট নেম থাকবে, কোনো জায়গায় হয়তো দেখা যাবে পাথ থাকে, মানে ফোল্ডার পাথ এরকম থাকে, তারপরে ফাইলের নাম থাকে, সব কিছু মিলে। এখানে গুগলের একটা ওয়েবসাইট, এখানে আমি পাথের নাম, তারপর পাথ পয়াকার্থ মানে লোকেশন, কেমন, তারপরে উল্লেখ করি নাই, ফাইলের নাম উল্লেখ করি নাই। তাহলে এইভাবে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। এইটা অনুসারে এই যে সিনট্যাক্স, এই সিনট্যাক্স এখানে লিঙ্ক টেক্সট মানে কি, গো টু গুগল, এখানে আমি শুধু গুগলও উল্লেখ করতে পারতাম, যেহেতু গুগলের ওয়েবসাইটে যাব তাহলে গো টু গুগল, আবার গো টু বাদ দিয়ে শুধু গুগলও লিখতে পারতাম, কোনো সমস্যা হতো না। ঠিক আছে, এইভাবে সিনট্যাক্সকে নিম্নভাবেও লেখা যায়। HREF মানে লিঙ্ক অ্যাড্রেস, মানে ইউআরএল যেটা, এটা হলো লিঙ্ক অ্যাড্রেস। ঠিক আছে, আর লিঙ্ক টেক্সট আর এই ট্যাগ দিয়ে শেষ করছে। তবে এখানে উল্লেখ করার বিষয় যে আমরা তো জানি HTTP, তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমরা জানি, কিন্তু ইদানিং সবটা এই প্রোটোকলের সঙ্গে কিন্তু এস আছে। এস মানে সিকিউর, যে কোনো ওয়েবসাইটকে সিকিউর করার জন্য। এবং HTTPর সাথে এর মূল পার্থক্য হলো কোনো সাইটে HTTPS ব্যবহার করা হলো ডাটাগুলি এনক্রিপ্টেড হয়ে পারাপার হয়, ফলে ডাটাগুলি নিরাপদ থাকে। তাহলে নিরাপদ করার জন্য সাধারণত ওই এস মানে সিকিউর ব্যবহার করে। আর যদি এস না ব্যবহার করে তাহলে বোঝা যাবে ডাটাগুলি সিকিউর না, মানে যখন ডাটাগুলি পারাপার হবে তখন এটা সিকিউর থাকবে না। আর এখানে ডাটা পারাপারের ক্ষেত্রে এনক্রিপ্টেড, কেমন, মানে এনক্রিপ্ট করা ডাটা, এগুলো একটা নির্দিষ্ট কোডের লেখা থাকে, এই কোডটা কেউ ডুপ্লিকেট করতে পারে না, কেউ বুঝতে পারে না, কেমন। পরে এক সময় অন্য চ্যাপ্টারে এনক্রিপ্টেড ডিক্রিপ্টেড এগুলি জিনিসটা উল্লেখ আছে, পরে আমরা জানবো আরও ডিটেলস। ঠিক আছে, আমরা হাইপারলিঙ্কের সুবিধা সম্পর্কে জানবো। কতগুলি সুবিধা আছে, যেমন HTML পেজ, ইমেজ, সাউন্ড ফাইল, মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপারলিঙ্ক দিয়ে নির্দেশ করা হয়। পৃথিবীর সকল দেশের মধ্যে হাইপারলিঙ্ক দ্বারা মূর্তি সেতুবন্ধন রচনা করা যায়। ওয়েব পেজে ইমেল অ্যাড্রেস হাইপারলিঙ্ক করে দিলে ওয়েব ব্রাউজাররা এখানে ক্লিক করে সরাসরি ইমেলের মাধ্যমে সমস্যার কথা জানতে পারে। ওয়েবসাইটকে সহজ ও সুন্দরভাবে ব্যবহার করা যায়। ওকে, তাহলে এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। হাইপারলিঙ্কের সুবিধা, এটা অনেক সময় থাকে যে কি সুবিধা পাওয়া যায় সেটা নিয়ে। আর হাইপারলিঙ্কটাকে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার হয়, সেই অ্যাট্রিবিউটগুলি কি, HREF, টাইটেল, নেম, টার্গেট। যদিও এখানে আমি 4টা অ্যাট্রিবিউট উল্লেখ করেছি, মূলত আমাদের যেটা দরকার আমরা শুধু HREF এটাই ব্যবহার করব, আর বাকিগুলি এইভাবে রাখা হয়েছে। তবে সাধারণত সেগুলি আমাদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, সিলেবাসের আলোকে আমরা শুধু এটাই ব্যবহার করি। হাইপারলিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে তা নির্দিষ্ট করার জন্য HREF অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আর প্রতিটা আছে, টাইটেলের ক্ষেত্রে টুল টিপ হিসেবে ব্যবহৃত হয়, নেমের ক্ষেত্রে ওয়েব পেজের কোনো অংশকে বুকমার্ক করার জন্য ব্যবহৃত হয়, আর টার্গেট হলো হাইপারলিঙ্ক করা পেজ কোন উইন্ডোতে খুলতে হবে, কি নতুন উইন্ডো
না যে উইন্ডো আছে সেই উইন্ডোতে, কেমন এই ধরনের কিছু আছে কি পুরা পেজ ব্যাপী উইন্ডো হবে সেটার ব্যাপারে এই টার্গেটের ক্ষেত্রে এখানে 4টা, কোনো কোনো জায়গায় হয়তো 5টা উল্লেখ করছে, তবে এই 4টা ধরে নিয়ে তুমি অগ্রসর হতে পারো, সমস্যা নেই। কেমন এখন আমরা পরের ইয়াতে যাই, হাইপারলিঙ্কের প্রকারভেদ। এখানে 2 ধরনের হাইপারলিঙ্ক আছে, একটা হলো ইন্টারনাল বা লোকাল, আর একটা হলো এক্সটার্নাল বা গ্লোবাল হাইপারলিঙ্ক। তাহলে ইন্টারনাল হাইপারলিঙ্ক সম্পর্কে আমরা এখন জানব। এখন ইন্টারনাল হাইপারলিঙ্ক হলো একই সার্ভারে অবস্থিত একটি ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরির ব্যবস্থা। তাহলে এক পেজের সাথে অন্য পেজের একটা সাইট, এখানে 2টা সাইটের কথা বলা হয় না, একটা সাইটের মধ্যে যদি এক পেজের সাথে অন্য পেজ অথবা একটা পেজের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে লিঙ্ক হতে পারে, তাহলে এই ক্ষেত্রে হলো ইন্টারনাল হাইপারলিঙ্ক। আর ইন্টারনাল হাইপারলিঙ্কের জন্য রিলেটিভ ইউআরএল ব্যবহার করা হয়। এখন রিলেটিভ ইউআরএল হঠাৎ করে কোত্থেকে আসছে, অর্থাৎ ইউআরএল 2 ধরনের, একটা হলো রিলেটিভ ইউআরএল আর একটা হলো অ্যাবসলিউট ইউআরএল, এবং এতে প্রোটোকল ও হোস্ট নেম উল্লেখ করার প্রয়োজন হয় না। তাহলে এটা বোঝা গেছে যে রিলেটিভ ইউআরএল এ তো আমরা জানি যে প্রোটোকল থাকে নাকি, তারপরে হোস্ট নেম থাকে, তারপরে পাথ থাকে, তারপরে ফাইল নেম থাকে। এই ক্ষেত্রে কিন্তু হোস্ট নেমও নাই, প্রোটোকলও নাই। তাহলে শুধু তোমার কি কি থাকতে পারে, একটা পাথ নেম অর্থাৎ ফোল্ডার থাকতে পারে বা ডিরেক্টরি থাকতে পারে, আর একটা হলো ফাইল নেম থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে সার্ভারে অবস্থিত ফাইলের নাম উল্লেখ করতে হয়, কেমন ফাইলের নাম অথবা এটাকে ফোল্ডার, কেমন এখানে এই ফোল্ডারটা অতিরিক্ত রয়ে গেছে, এটা আমরা একটু সংশোধনের ব্যাপার আছে, তোমরা একটু ধৈর্য ধরো, এটার কোনো প্রয়োজন নাই। ওকে, কেমন এটা ওই যে কপি করে এখানে আনা হয়েছে, যাক এটা একটু ডিলিট করে দিলাম, এটার কোনো প্রয়োজন নেই। কেমন তাহলে ইন্টারনাল হাইপারলিঙ্কে আমরা কি করলাম, উদাহরণ এইচআরইএফ, আর এখানে কি একটা ফাইলের নাম, আর এটা লিঙ্ক টেক্সট, এটা ঠিক আছে, দিস ইজ এ ইন্টারনাল লিঙ্ক, এটা ঠিক আছে, এটা শেষ। এখানে ইউআরএল এর পরিবর্তে শুধু একটা ফাইলের নাম বসছে, এখানে প্রোটোকলও নাই, হোস্ট নেমও নাই। ওকে, এই ক্ষেত্রে দিস ইজ এ ইন্টারনাল লিঙ্ক টেক্সটটি হাইপারলিঙ্ক অবস্থা ব্রাউজারে দেখা যাবে। এই টেক্সটটির উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে একই সার্ভারে থাকা এই উক্ত ফাইলটি ওপেন বা প্রদর্শিত হবে। আবার 2 নম্বরে এখানে অতিরিক্ত একটা এই ফাইলের নামের আগে দিয়ে একটা ফোল্ডার যোগ করছি, মানে কি এটা একটা পাথ, মানে কলেজ ফোল্ডারে বা কলেজ ডিরেক্টরির আন্ডারে hscict.html ফাইলটা আছে। আর .html কেন, কারণ আমরা জানি HTML প্রোগ্রামগুলিতে যেই ফাইলটা আমরা সাধারণত সেভ করব, অর্থাৎ নোটপ্যাডে যে ফাইলগুলি আমরা সেভ করব ওগুলির এক্সটেনশন হিসাবে .html থাকে। আর যদি .html না দিই তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না, ব্রাউজারে দেখা যাবে না। ওকে, এই ক্ষেত্রেও ওই ব্রাউজারে দেখা যাবে। এই টেক্সটের উপর মাউস পয়েন্টার ক্লিক করলে একই সার্ভারে থাকা কলেজ ডিরেক্টরির অধীন, এই যে কিছুক্ষণ আগে বললাম কলেজ ডিরেক্টরির অধীন এই উক্ত ফাইলটি প্রদর্শিত হবে। আর ইউআরএল ওই যে রিলেটিভ ইউআরএল, আর একটা হলো অ্যাবসলিউট ইউআরএল, আমরা পরবর্তীতে অ্যাবসলিউট ইউআরএল এর সম্পর্কেও জানতে পারবো, সেটা এক্সটার্নাল হাইপারলিঙ্কে ব্যবহার করে। এখন ইন্টারনাল হাইপারলিঙ্ক ব্যবহার করে কিভাবে ওয়েব পেজ তৈরি করে, যেমন এখানে এক্স প্রতিষ্ঠানের হোম পেজে নোটিশ বোর্ড নামে একটি লিঙ্ক আছে। এক্স প্রতিষ্ঠানের হোম পেজে, তাহলে আমরা একটা হোম পেজ অর্থাৎ একটা ওয়েব পেজ তৈরি করব। প্রথমে যে পেজটা থাকে সেটাই তো হোম পেজ, যেটা পূর্বে বর্ণনা করা হয়েছে। তাহলে ওয়েব পেজ তৈরি করার HTML কোড লিখে, কেমন তাইলে ওয়েব পেজ তৈরি করব। সবগুলি আগে ঠিক আছে, আমরা শুধু মাঝখানেরটা বিভিন্ন প্রোগ্রামে শুধু বডির ভিতরের অংশটা দেখব, আর টাইটেলের ভিতরের অংশটা প্রশ্নের অনুযায়ী আমরা ঠিক করে নেব। এখানে হোম পেজ তৈরি করতে বলছে, আমরা টাইটেলে হোম পেজ দিছি, তাইলে এটা টাইটেল বারে দেখা যাবে, ঠিক আছে।
এই যে নোটিশ বোর্ড ডট এইচটিএমএল, তাহলে নোটিশ বোর্ড নামে একটা লিঙ্ক, তাহলে নোটিশ বোর্ড ডট এইচটিএমএল এইটা একটা ফাইলের নাম, আর লিঙ্কও দিয়েছি এখানে নোটিশ বোর্ড, তাহলে এটার আউটপুটও এইভাবে দেখা গিয়েছে। কেমন? তাহলে এই ইয়াটা আমরা এই প্রোগ্রামটা আমরা একটু দেখি কেমন। ওকে, আমরা তাহলে এই প্রোগ্রামটা কি আগে একটু দেখিনি, এটা না, হ্যাঁ এই যে আমি যে প্রোগ্রামটা দিয়েছি একটু লক্ষ্য করো, এই প্রোগ্রামটা আমি যদি নোটপ্যাডে টাইপ করি ঠিক এরকমভাবে আসবে। ওকে, কেমন? তাহলে এই যে এই প্রোগ্রামটা নোটিশ বোর্ড ডট এইচটিএমএল যেটা আমি ওখানে স্লাইডে দেখাইছি, তাইলে এইভাবে আসছে। আর এটাকে যখন আমরা ব্রাউজারে দেখব, ব্রাউজারে এরকম নোটিশ বোর্ড নামে একটা লিঙ্ক আসবে। কিন্তু যদি এটার একটা ওয়েব পেজ তৈরি করা থাকে, এটাতে এই যে ক্লিক করলে মানে যখন নোটিশ বোর্ডের আমি মাউস পয়েন্টার নেব তখন এই হাতের মতো যদি সৃষ্টি হয় তাহলে বোঝা যাবে এটা এই হাইপারলিঙ্ক হয়েছে, আর না হলে কিন্তু হাইপারলিঙ্ক হয় না, এটা বোঝা যাবে। আর আমি বলছি ওই যে আন্ডারলাইন এবং হাইলাইট করা থাকে, ঠিক এরকমভাবে আন্ডারলাইন এবং হাইলাইট করা থাকবে, তাহলে মানে ওই যে হাইপারলিঙ্ক করার কতগুলি লক্ষণ, একটা হলো আন্ডারলাইন এরকম থাকবে, আবার এরকম হাত সৃষ্টি হবে, এটাতে এই যে এখানে ক্লিক করলে আমি এই ফাইলটা দেখব। এখানে এই একটা ফাইল যেখানে ওই যে নোটিশ বোর্ড একটা নোটিশ দেওয়া আছে, লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, যেমন পজিশন, জব লোকেশন, মানে একটা আমি সংক্ষেপে এখানে উল্লেখ করেছি। কেমন? তাহলে এখন আমরা তাহলে বোঝা গেছে এখানে নোটিশ বোর্ড ডট এইচটিএমএল, এখানে আর ইউআরএল এর প্রয়োজন নাই। আমরা আবার মূল ইয়াতে চলে যাচ্ছি, এক্সটার্নাল হাইপারলিঙ্কে যাব এবার। এই যে এক্সটার্নাল হাইপারলিঙ্ক, এখানে মূলত পৃথক সার্ভার থাকবে। এক পৃথক সার্ভারে যেমন এক ওয়েবসাইটে এক সার্ভারে থাকবে, তাইলে একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েব পেজের যদি একটি ওয়েবসাইটের একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েবসাইটের একটি ওয়েব পেজের মধ্যে লিঙ্ক তৈরির ব্যবস্থাকে এক্সটার্নাল হাইপারলিঙ্ক বলে। কেমন? তাইলে এখানে অ্যাবসলিউট ইউআরএল ব্যবহার করা হয়, এতে প্রোটোকল থাকবে, হোস্ট নেম থাকবে বা আইপি অ্যাড্রেস, পাথ থাকবে, ফাইলের নাম থাকবে, অর্থাৎ সব কিছু থাকবে এখানে। তাহলে এটা হলো অ্যাবসলিউট আর ওটা হলো রিলেটিভ। ওকে, তাহলে উদাহরণ হলো এই যে এখানে HTTP, তারপরে এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত এটারে হোস্ট নেম বলে বা আইপি অ্যাড্রেস বলে বা ডোমেইন নেম বলে। কেমন? আমরা এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমরা বলতে পারি। আর এই যে স্যালারি, এটা হলো আমাদের ডিরেক্টরি বা ফোল্ডার অথবা পাথ। ওকে, বেসিক HTML, বেসিক ডট HTML এটা হলো ফাইলের নাম, ঠিক আছে। আর দিস ইজ এ এক্সটার্নাল লিঙ্ক, এটা হলো কি? এটা হলো লিঙ্ক টেক্সট। পূর্বে আমরা সিনটেক্স দেখেছি সেটা, আর এখানে একটা একটা করে বর্ণনা দেওয়া আছে, যেটা আমি এখন মুখে বলছি সবগুলো এখানে বর্ণনা দেওয়া আছে। এবং দিস ইজ এ এক্সটার্নাল লিঙ্ক হলো অ্যাঙ্কর লিঙ্ক, মানে লিঙ্ক টেক্সট, মানে যেখানে ওই যে লিঙ্ক তৈরি করবো এটার উপরে যায় কার্সর যাবে। তাহলে আমরা এরকম একটা পরবর্তীতে এই প্রোগ্রাম দেখব, যেমন আমরা এক্সটার্নাল হাইপারলিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি, যেমন হাইপারলিঙ্ক ব্যবহার করে ঢাকা শিক্ষা বোর্ড এবং গুগলের ওয়েবসাইট প্রদর্শনের জন্য একটি ওয়েব পেজ তৈরি করে। এখানে কিন্তু এক্সটার্নাল হাইপারলিঙ্ক ব্যবহার করে এটা বলে নাই, কিন্তু হাইপারলিঙ্ক ব্যবহার করে বলছে, তখনই বুঝবে যেমন ঢাকা শিক্ষা বোর্ড এবং গুগলের ওয়েবসাইট, তাইলে এগুলি তো নির্দিষ্ট বিভিন্ন ওয়েবসাইট, এগুলি যখন থাকবে তখনই আমরা বুঝবো যে এগুলি এক্সটার্নাল হাইপারলিঙ্ক ব্যবহার করবে। কেমন? যেমন গুগল, ফেসবুক, টুইটার, কেমন এই ধরনের, যেমন কুমিল্লা শিক্ষা বোর্ড, সরকারি যে কোনো প্রতিষ্ঠান, কেমন এগুলি থাকলে আমরা বুঝবো যে এগুলি
ওয়েবসাইটের নাম এবং এগুলি এক্সটার্নাল হাইপারলিঙ্ক ব্যবহার করা হবে, যেটা এই যে ওয়েব পেজ তৈরি করতে বলছে আমরা এখানে টাইটেলে ওয়েব পেজ লিখেছি। আর এখানে এই যে এখান থেকে আরম্ভ করে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd এটা হলো হোস্ট নেম, আর এটা হলো লিঙ্ক টেক্সট। ওকে, আর এটা আবার এখানে বিআর ব্যবহার করেছি দুটা লাইনে আনার জন্য, এখানে লাইন ব্রেকের জন্য একটা বিআর ব্যবহার করা হয়েছে, আর এখানে google.com ব্যবহার করেছে। এখানে এই ওয়েবসাইটটাও সিকিউর, এই ওয়েবসাইটটাও সিকিউর, HTTPS। আর বর্তমানে সবগুলি ওয়েবসাইটে সিকিউর, সবগুলি এস আছে, প্রায় সবগুলি, দুই একটা হয়তো সিকিউর নাও থাকতে পারে। সিকিউর হইলে বুঝবা যে HTTPS। ওকে, আমরা এই প্রোগ্রামটা আউটপুট হিসেবে কিভাবে পাবো? এই যে এখানে আউটপুট দেওয়া আছে ঢাকা বোর্ড গো টু গুগল, তাইলে এইভাবে ওই যে ঢাকা বোর্ডের নিচে একটা আন্ডারলাইন থাকবে, গো টু গুগলের নিচে আন্ডারলাইন থাকবে, আর এই প্রোগ্রামটারে আমরা এখন দেখব। ওকে, আসো কোথায় যাব? আগে প্রোগ্রামটা আমরা দেখি নোটপ্যাডে। এই যে নোটপ্যাডে প্রোগ্রামটা, যে প্রোগ্রামটা ওইখানে দেখে আসছি, এই প্রোগ্রামটাই কিন্তু এখানে। কেমন? এখন আমরা এটাকে রান করি। এটাই কিন্তু বোঝার একটা বিষয়। এই যে আমরা ঢাকা বোর্ড গো টু গুগল, তোমরা লক্ষ্য করছো কি না, এইভাবে আমরা পাবো। এখন যদি ঢাকা বোর্ডে আমরা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আমরা চলে যাব। লক্ষ্য করো, এই যে ঢাকা এডুকেশন বোর্ডে ওই যে লিঙ্ক থাকে এই কারণে। তো ঠিক আছে, আমরা ঢাকা এডুকেশন বোর্ডে গেলাম। এখন গো টু গুগল, তাহলে গুগলের ওয়েবসাইটে আমরা যাব। এই যে গো টু গুগল দেওয়ার সাথে সাথে এই কারণে ওইখানে লিঙ্ক, আর এরকম লিঙ্ক দেওয়া থাকলে সুবিধা হলো একাধিক ওয়েব পেজ যুক্ত করা যায়। কেমন? তাহলে এই জিনিসগুলি আমরা দেখলাম, এই যে লিঙ্ক তৈরি করছে। কেমন? তাহলে আমরা এখন পরের ইয়েতে যাচ্ছি। হ্যাঁ, এক্সটার্নাল গেল। এবার হাইপারলিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি। এখন পরীক্ষায় মূলত বেশিরভাগই থাকে এইভাবে প্রশ্নটা, এই যে শুধু এরকম একটা চিত্র দিয়ে দেয়, তখন এটা দিয়ে বলে যে HTML প্রোগ্রাম লিখো। আর আমি যদিও এখানে নিচে চিত্রটি লক্ষ্য করে উপযুক্ত হাইপারলিঙ্ক ব্যবহার করো ওয়েব পেজ তৈরি করো, এই কথাটাও কিন্তু থাকে না। শুধু এরকম একটা চিত্র দিয়ে দেয়, পরে বলে যে উদ্দীপকে চিত্র দিয়ে একটা HTML প্রোগ্রাম লিখো। তাইলে এই ধরনের একটা HTML প্রোগ্রাম লিখতে হবে। তাইলে কোনটাতে, যেমন ফেসবুক, কোনটাতে ইন্টারনাল হাইপারলিঙ্ক ব্যবহার করতে হবে, কোনটাতে এক্সটার্নাল হাইপারলিঙ্ক ব্যবহার করতে হবে, সেটা কিন্তু মনে রাখতে হবে। যেমন এখানে ফেসবুক, এটা আমি বলছি যে এই ধরনের ওয়েবসাইটে যেগুলি আছে সেগুলি কিন্তু এক্সটার্নাল হাইপারলিঙ্ক। এমপ্লয়ি, এটা কিন্তু ওয়েবসাইট না। কেমন? তাইলে এটা ইন্টারনাল হাইপারলিঙ্ক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেমন ইয়াহু, এটাও কিন্তু ওয়েবসাইট, তাহলে এটা তো এক্সটার্নাল হাইপারলিঙ্ক। তাইলে এই যে জিনিসটা আছে এখানে, যেমন এখানে একটু হয়েছে, ঘাটতি হয়েছে। যেমন এটা এক লাইনে না থাকলে অনেক সময় সমস্যা ঘটে। আমরা এটাকে এক লাইনে আনতে পারি কিনা দেখি। হ্যাঁ, ওকে, এক লাইনে কিন্তু চলে আসছে। তাহলে বোঝা গেছে, এটাকে একটু সেভ করতে হবে। এখন আমরা এক লাইনে দেখব। এই যে, তাইলে এটা হলো ফেসবুক, এটা employee.html, এটা ইন্টারনাল হাইপারলিঙ্ক, আর এটা এক্সটার্নাল হাইপারলিঙ্ক, এটা প্রোটোকল সহ আছে। কেমন? তাহলে আর এই লেখাটা মনে হচ্ছে কি ফেসবুক, এমপ্লয়ি, ইয়াহু, এটা চেহারা দেখি পরীক্ষাতে কিন্তু কোনো কিছু বুঝাবে না, মানে এইভাবে দিয়ে দিবে। তাহলে বোঝা যাবে যে এটা সেন্টারে আছে। যেমন এমপ্লয়ি, ফেসবুক, ইয়াহু লেখাগুলি কিন্তু একদম সেন্টারে আছে। তাইলে এইখানে একটা অতিরিক্ত এই যে সেন্টার কমান্ড ব্যবহার করা হয়েছে, আবার ক্লোজিংয়ে সেন্টার একটা ট্যাগ, সেন্টার ট্যাগ কমান্ড না, সেন্টার ট্যাগ ব্যবহার করা হয়েছে এইভাবে। কেমন? এটা মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু কিভাবে আসবে, এটা এই ধরনের প্রশ্ন থাকবে। এটা চেহারা দেখি বুঝতে হবে যে কোন জায়গায়, লেফটে, রাইটে, না সেন্টারে, না কিভাবে আছে, কোন জায়গায় আন্ডারলাইন ব্যবহার করতে হবে, কোন জায়গায় বোল্ড ব্যবহার করতে হবে, কোন জায়গায় ইন্টারনাল হাইপারলিঙ্ক, কোন জায়গায় এক্সটার্নাল হাইপারলিঙ্ক, এই জিনিসগুলি বুঝতে হবে। তাহলে আউটপুটও আমরা এইভাবেই পাবো। এখন এই প্রোগ্রামটা আমরা একটু দেখি। এই প্রোগ্রামটা
আমরা যদি একটু দেখি তাহলে এই যে ফেসবুক এমপ্লয়ি ইয়াহু এই জিনিসটা আমরা যখন ফেসবুকে ক্লিক করব তখন একটু সমস্যা ঘটেছে। আমি যদি এমপ্লয়ি ক্লিক করে এই যে এমপ্লয়ির নামে একটা ফাইল আছে, তারপরে ইয়াহুতে যদি ক্লিক করে তাহলে আমরা ইয়াহুতে চলে যেতে পারবো এইভাবে। কেমন? আর ফেসবুকে ক্লিক করলে এখানে ওই যে ফেসবুকের একটা সমস্যা আছে, এই সেই সমস্যার কারণে মনে হচ্ছে না, আমি একটু দেখি। নোটপ্যাডে যাইয়া প্রোগ্রামটা দেখি। এই যে ওয়েবটা প্রথমে ছিল না, আমি ওয়েবটা লাগিয়েছি, এই কারণে মূলত সমস্যা হয়েছে। কেমন? তাহলে আমরা এটা পরে কারেকশানও করে দিতে পারবো। তোমরা একটু লক্ষ্য করো, যেমন এখন দেখো আমি যদি এটাকে ওপেন করি তাহলে কিন্তু এবার কিন্তু ফেসবুকে আমরা যেতে পারবো। ওই যে পরবর্তীতে আমি ওয়েবটা লাগিয়েছি, কারণ ফেসবুকে এই যে কেন লাগিয়েছি, এই যে web.facebook.com, কিন্তু যখন ওয়েব দিই তখন দেখা যায় যে রান হয় না। এইখানে ওয়েব থাকার কারণে মূলত এই যে একটু লক্ষ্য করো তোমরা, আমি কেন আরে বাবারে, এখানে ওয়েব থাকার কারণে মূলত এই কাজটা ঘটেছে। এখন আমরা এখানেও কারেকশন করতে হবে, এই ওয়েবটা বাদ দিয়ে দিতে হবে। এই ওয়েবটা থাকলে এখানে রান হবে না। কেমন? তাহলে ওয়েবটা facebook.com এতটুকু দিলে এখানে মূলত চলবে। তাহলে আমরা কি করব, এখন দেখি, আমরা আবার একটু দেখি। এই যে ফেসবুক, এটাতে ক্লিক করলে আমরা ফেসবুকে চলে যাব। কেমন? তাহলে এটা গেল। এখন আমরা আবার মূল ইয়াতে যাই। হাইপারলিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি, এখানে 3টি ওয়েব পেজ তৈরি করে তাদের মধ্যে লিঙ্ক তৈরি করে দেখা হয়। এখানে কিন্তু এই যে 3টা ওয়েব পেজ আছে, একটা এমপ্লয়ি, একটা নোটিশ বোর্ড, একটা বায়োডাটা। তাহলে এগুলি 3টা ওয়েব পেজের রেজাল্ট এইভাবে আসছে যে ওয়েলকাম টু ওয়েব পেজ ডিজাইনার, তারপরে বিআরও ব্যবহার করা হয়েছে, একটা এমটি ট্যাগ ব্যবহার করা হয়েছে, আর এখানে এমপ্লয়ি নোটিশ বোর্ড। আর এগুলি যেহেতু কোনো সেন্টার ব্যবহার করা হয় নাই, এগুলি ডিফল্টে লেফট অ্যালাইনমেন্ট আসে, এমপ্লয়ি নোটিশ বোর্ড বায়োডাটা এইভাবে আসে। কেমন? তারপরে আমরা এখন এই প্রোগ্রামটা দেখব হাইপারলিঙ্কের 3 ওয়েব পেজ। এখন এমপ্লয়ি ক্লিক করলে আমরা এটা পাবো, আবার যখন নোটিশ বোর্ড ক্লিক করব এটা পাবো, আমরা যখন বায়োডাটা ক্লিক করব এটা পাবো। তাহলে প্রত্যেকটা 3টা ওয়েব পেজ আছে, এই 3টা ওয়েব পেজের মধ্যে একটা লিঙ্ক তৈরি করার জন্য আমরা মূলত এই কাজটা করেছি। ওকে, তাহলে বোঝা গেছে। এখন আসো আমরা পরের স্লাইডে যাব। এই হাইপারলিঙ্কের সাথে ইমেল অ্যাড্রেস ব্যবহার পদ্ধতি। এখানে ইমেল অ্যাড্রেসের এখানে সংক্ষেপে আমি বলতেছি, এই যে মেল টু, এটা হলো সিনটেক্স। মেল টু থাকবে, তারপর কোলন থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, লিঙ্ক টেক্সট থাকবে, এই থাকবে। যেমন উদাহরণ দেওয়া আছে এখানে, মেল টুর সাথে sonapurcollege@hotmail.com। তাহলে এটা হলো ইমেল অ্যাড্রেস, আর এটা লিঙ্ক টেক্সট যেটা, এটা যে কোনো নামে আমরা দিতে পারি এইভাবে। তা আমরা পরের স্লাইডে যাই। একটা প্রোগ্রাম আছে,
যে এখানে সোনাপুর কলেজের ওয়েবসাইটটা দেখা যায় কি না, আমরা একটু দেখি। মানে ওই যে মেল টু যদি এভাবে থাকে তখন আমরা কিভাবে এটাকে দেখি। যেমন এই যে ইমেইলে আমরা এই যে কলেজ ইমেল এইভাবে দেয়া আছে। ওকে, এখন আমরা এটাতে ক্লিক করলে সোনাপুর কলেজের ইমেইলে আমরা চলে যেতে পারব। মানে সেখানে কিছু লেখার একটা সুযোগ থাকবে, মানে কোনো সমস্যা থাকলে সেটা জানান যাবে। যেমন এখানে এই যে নট নাও ওপেন লিঙ্ক, তাহলে অলরেডি সোনাপুর কলেজের এই যে সোনাপুর কলেজ এটা এই যে সোনাপুর কলেজ @hotmail.com। কেমন? এখন আমরা বুঝতে পারলাম। কিন্তু যদি আমরা এইভাবে দিই তখন কি হয়? প্রোগ্রামটা যদি এইভাবে থাকে, প্রোগ্রামটা আমি যদি সোনাপুর কলেজ এইভাবে না দিই, হটমেইল না দিই, জিমেল দিই, যেমন এখানে একটা জিমেলের অ্যাড্রেস আছে, তাহলে কি হয় আমরা একটু দেখি তখন কিভাবে আসে। একটু ওয়েট করো, আসতেছে। অথবা কোনো সমস্যা হতে পারে, আমি আবার দিই। হ্যাঁ, এই যে চলে আসছে। এখন আমরা এই যে গোবিন্দ পাল 65 এইভাবে আসবে। পরবর্তীতে আমরা এখানে জিমেলের এই যে জিমেলের এটা দেখব। ঠিক আছে, এখন আমরা একটা বাড়ির কাজ আছে, এই বাড়ির কাজটা দেখব। একটা উদ্দীপক দেওয়া আছে, হাইপারলিঙ্ক কি, ওয়েব পেজ সমূহ লিঙ্ক করার ট্যাগটি একটি কন্টেইনার ট্যাগ। তাহলে ওয়েব পেজ সমূহ লিঙ্ক করার ট্যাগ কি? এই ট্যাগ, এটা একটা কন্টেইনার ট্যাগ, ব্যাখ্যা করতে হবে। উদ্দীপক উল্লেখিত হোম পেজ তৈরির জন্য HTML লিখো। তাহলে হোম পেজে কী কী? একটা আছে ক্রমানুবর্তী তালিকা, মানে এই তিনটা দিয়ে ক্রমানুবর্তী তালিকা। আরেকটা আছে নোটিশ বোর্ড আর টুইটার নামে দুইটা লিঙ্ক থাকবে। কেমন? তাইলে সেটা। আর বিশেষজ্ঞ দলের সমাধান দ্বয়ের মধ্যে কোনটি বিদ্যালয়ের জন্য উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত। তাহলে বিশেষজ্ঞ দল দুই ধরনের সমাধান দিলেন। প্রথম পদ্ধতিতে খরচ কম কিন্তু নিয়মিত ডাটা আপডেট করতে সমস্যা হবে। দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডাটা আপডেট করা যাবে। তাহলে কোনটা উত্তম? যেটা আপডেট করা যাবে সেটা উত্তম, অর্থাৎ এটা হলো ডাইনামিক আর ওটা হলো স্ট্যাটিক। ঠিক আছে, এই দুইটা পদ্ধতি, এটা বাড়ির কাজ হলো। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সকলকে ধন্যবাদ। তো ঠিক আছে, আগামী ক্লাসে তোমরা যুক্ত থাকবে সেই আহ্বান জানিয়ে আজকে আমাদের যে মূল ক্লাস আমরা এখানে শেষ করব। কেমন? তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম।